আমরা জানাছিলাম শিক্ষার্থীদের যে সচিবালয়ের সামনে অবস্থান করার কথা, এবং যারা আজ দিনভর যে আন্দোলন করছিল এই আনসারের সদস্যরা, তারা কিন্তু সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে। এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়া বাংলাদেশকে চুরি করে রিজার্ভ সব শূন্য করে দিয়েছে। আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিকে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করছি। কথাটা বলে নেই, সেলুট টু সেনাবাহিনী। এত কিছুর পরে, গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে। পোলা পাইন যেমন খেপছিল, সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন আনসার বাহিনীর সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীর একটা ভয়াবহ সংঘর্ষ হয়ে গেছে। সেই সাথে সাথে কিন্তু সচিবালয়ে সারজিৎ এবং হাসানাত আবদুল্লাহকে মানে তারা আটক করে রেখেছিল এবং গড়বন্দি করে রেখেছিল আনসার বাহিনীরা। সেই সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা অনেকটি শিক্ষার্থী একত্রিত হয়ে কিন্তু সেই আনসার বাহিনীর উপরে হামলা করে এবং আনসার বাহিনী কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পালিয়ে যেতে পারেনি। সেই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এসে আনসার বাহিনীদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। সেই সাথে সাথে কিন্তু আনসার বাহিনী খুব খারাপভাবে একটা দুঃসাহস দেখিয়ে ফেলে সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রমণ করে বেশি। সেই সাথে সাথে কিন্তু সেনাবাহিনী এই আনসার বাহিনীদেরকে আটক করে এবং মারধর করা শুরু করে দেয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু বলেছেন একটা মানে টার্গেট দিয়ে একটা কথা বলেছে, যদি আনসার বাহিনীরা চায় ডক্টর ইউনূসকে এই ক্ষমতা থেকে সরাতে, খুব বড় একটা প্রস্তাবে খুব বড় একটা খারাপ অবস্থা হতে চলেছে এই আনসার বাহিনীদের উপরে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই জিনিসগুলো কেমন চোখে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। শুধু তাই নয়, প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিও যাওয়ার আগে আরেকটু বলে রাখি, আনসার বাহিনীদেরকে কিন্তু সতর্ক এবং খুব কঠিনভাবে কথা বলেছে সারজিৎ কিন্তু হুঙ্কার দিয়ে এবং হুঁশিয়ার দিয়ে কথা বলেছে। সে কী কথাগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের এই যে একটা দফায় দফায় সংঘর্ষের পর এখন পরিস্থিতি একটু এখন উত্তেজনা, কিন্তু এখন সংঘর্ষ নেই। আমরা আনসার সদস্যদের অবস্থা দেখাচ্ছি যে আসলে তারা মোটামুটি জীবন ভয়ে বা অনেকটা কোণঠাসা। সেনা সদস্যরা দুপক্ষকে শান্ত হওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ অর্থাৎ জাতীয় সাবেক ভিপি নুরু পক্ষের যিনি দ্বিতীয় ব্যক্তি নেতা হচ্ছে রাশেদ খান, তিনি এখানে এসেছেন শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এখনো আনসার সদস্যদের উপরে পেরে আছে। আনসার সদস্যরা আসলে কি অবস্থায় এখানে আছে একটু শুরু থেকে বলতে হয়। আসলে আনসার সদস্যরা এই অবস্থায় থাকতো না যদি না তারা 2 দিন ধরে যে আন্দোলন করছে সেই দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে সেই দাবি মানার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তো সেই নীতিগত সিদ্ধান্তের পরে আমরা দেখেছি যে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছিল সেই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরেও। এরপরে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে খালি করতে তারা এখানে চলে আসে, পরে সংঘর্ষের সৃষ্টি সূত্র হয়। আপনারা দেখছেন যে আনসার সদস্যরা তাদের ইউনিফর্ম খুলে শিক্ষার্থীদের দিকে ছুড়ে দিচ্ছে। তারা বলছে, তারা মার চাচ্ছে, তারা জীবন এখান থেকে নিয়ে ফিরতে চান, এই জন্য হাত জোর করে মার চাচ্ছেন। এখান থেকে একটা মানে একটা উত্তেজনাকর পরিবেশ। শিক্ষার্থীদেরকে এখন যদি এখান থেকে শান্তি মতো ফেরত না পাঠানো যায়, তাহলে আনসার সদস্যদের জীবন আসলে বিপন্ন হবে। কারণ এই আনসার সদস্যরা আমরা দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ সরাসরি হয়েছে, গুলি বর্ষণের শব্দ শুনেছি আমরা প্রায় 10 থেকে 15
হচ্ছে এখানে, যাতে শিক্ষার্থীদের উপরে তাদের উপর হামলা চালানো হয়েছে। আসলে এখন তো আসলে পুলিশ বা অন্যান্য কোনো বাহিনী নেই, সুতরাং আনসাররা আনসারদেরকে বিভিন্ন থানায় বা হচ্ছে বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় তাদেরকে নিরাপত্তা নিয়োজিত করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে আনসার সদস্যরা সেটা না করে গত 2-3 দিন ধরে বিভিন্ন আন্দোলনে লিপ্ত এবং আন্দোলন থেকে এই ঘটনা শুরু হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে এখনো উত্তপ্ত পরিবেশ, দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের পরে সেনা সদস্যরা এই মুহূর্তে তারা এই দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু আসলে শিক্ষার্থীরা এখনো আসলে শান্ত হননি। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে আজকে যে দিনভর সচিবালয়ের সামনে যে অবরুদ্ধতা রাখা হয়েছে, পরবর্তীতে এই অবরুদ্ধ অবস্থা কাটাতে শিক্ষার্থীরা টিএসসি থেকে জড়ো হয়ে সচিবালয়ের সামনে এসেছিলেন। পরবর্তীতে আমরাও দেখেছি এবং শিক্ষার্থীদের যে অভিযোগ হচ্ছে যে তাদের উপরে পার্টি নিক্ষেপ করা হচ্ছে, তাদের সাথে তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা এখানে 9টার পরে বেশ কয়েকজন গুলিও ছুটতে দেখেছি সচিবালয়ের আশেপাশে। শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে আনসার সদস্যরা হয়তো যে নিরস্ত্র নিয়ে আন্দোলন করছিল, তাদের এই নিরস্ত্র অবস্থা ছিল না, শিক্ষার্থীদের উপরে গুলিও চালানো হয়েছে। পরে প্রায় হাজারো শিক্ষার্থী তারা একসাথ হয়ে সচিবালয় দিকে একসাথ হয়ে আনসার সদস্যদের দিকে চলে আসে এবং পরবর্তীতে আপনারা দেখছেন যে আনসার সদস্যরা এখন একেবারে কোন ভাষা হয়ে তারা জীবন ভিক্ষা চেয়ে শিক্ষার্থীদের কাছে মাপ চাচ্ছেন। তারা ইউনিফর্ম খুলে শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছেন যে তারা সংঘর্ষে জড়াবেন না, শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলা করবেন না। আমরা দেখেছি যে ইউনিফর্ম খুলে খালি গায়ে মোটামুটি শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন, বসে পড়েছেন। এদিকে এই যে আনসারদেরকে নিবৃত্ত করতে এবং শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করতে বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে মোতায়েন হয়েছে এবং তারা এখানে দুপক্ষকে শান্ত করছে। আমরা দেখেছি যে আনসার সদস্যরা ইতিমধ্যে বলেছি যে আনসার সদস্যরা তারা সেনাবাহিনীর একটি গাড়ির 2টি গাড়ির ভেতরে তারা অবস্থান নিয়েছে, 2টি গাড়িকে তারা পাশে অবস্থানে ভেতরে অবস্থান নিয়ে আগামীদের দেখার চেষ্টা করছেন। তাদের দিকে তারা মোটামুটি এখন কণ্ঠাসা হয়ে পড়ে শিক্ষার্থীদের কোপের মুখে পড়েছেন এবং শিক্ষার্থীরা মোটামুটি তারা অবস্থান নিয়েছেন যে আনসার সদস্যদেরকে দিকে তাড়াতাড়ি এসেছেন। তো এই অবস্থা যখন সেনা সদস্যরা তাদেরকে করে রেখেছে, শান্ত করে রেখেছে, নিবৃত্ত করার চেষ্টা করছে, আমরা দেখেছি যে ইতিমধ্যে জেনেছি যে একটা দাবি নিয়ে যে সমস্যাটা হয়েছে, আনসাররা 2-3 দিন ধরে আন্দোলন করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়ক অবরোধ করে, আজকে সচিবালয় অবরোধ করে। তো সেই দাবিটা মেনেও নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই দাবিটা মানার জন্য একটা কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে এই মেসেজ দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান তাদেরকে নিয়ে তারা এই মাঠ ছেড়ে দাঁড়িয়ে বা হচ্ছে এই অবস্থানকে তারা ছেড়ে যায়। সচিবালয়টা তারা ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রেখেছিল এবং এখনো সেই অবরুদ্ধ অবস্থা আছে। সচিবালয়ের মধ্যে সেই বৈষম্য বিরোধী সমন্বয়টা আটকে পড়েছেন এবং সচিবালয় সব আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি আর পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি, কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি। আমরা এসেছি তাদের হয়ে কথা বলতে, আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি, তারা আমাদের সাথেই ছিল। কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ফাংশন করবে কিভাবে? আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা, কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।
আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্তকারী। তাদের বিচারের জন্য যা করা দরকার আমরা তাই করবো। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করতো আমরা সহযোগিতা করতাম, কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সবসময় সজাগ থাকবে। জানাচ্ছিলাম শিক্ষার্থীদের যে সচিবালয়ের সামনে অবস্থান করার কথা এবং যারা আজ দিনভর যে আন্দোলন করছিল এই আনসারের সদস্যরা, তারা কিন্তু যেই তাদের কারণে আসলে মূলত অহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত শিক্ষার্থীরা বলছেন যে এই আনসার সদস্যরাই যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের কথা ঠিক আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তারা বলছেন যে এই আনসার সদস্যের ভেতর থেকেই ছাত্রদের উপরে হামলা করা হয়েছে এবং তারা এখনো প্রাণ ভয়ে অনেকটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সঙ্গে যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে আনসারদের পক্ষ থেকে, এমনটা কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, একটু পেছনের কথা জানাতে চাই। সমকাল লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি মামুন সোহাগ। যদি বলে থাকি যে সচিবালয়ের এই গেটের ফুল বাগানের ঠিক পাশে সেনাবাহিনীর দুটি গাড়ি আনসার সদস্যদের কিন্তু নিরাপদে রাখা হয়েছে এবং আনসার সদস্যরা কিন্তু হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা তাদের ভুল স্বীকার করেছেন এবং তারা বলছেন যে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছেন। এবং আমরা দেখেছিলাম যে আনসার সদস্যরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলনে ছিল এবং সেই চিত্র কিন্তু দেখতে পেয়েছি। এবং আজকে বিশেষ করে সন্ধ্যার পরপরই কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এবং তারা কিন্তু অনেকটা মুখ লুকিয়ে সবাই কিন্তু আনসারের যে পোশাক সেটা কিন্তু খুলে এখন কিন্তু প্রাণ ভাই অনেকটা লুকিয়ে রয়েছেন এই জায়গাটিতে। এবং আনসার সদস্যের উপস্থিতি কিন্তু রয়েছে, আনসার সদস্যদের উপস্থিতি তারা চেষ্টা করছেন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং আনসার সদস্যরা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এবং একটু পেছনের কথা যদি বলি, মূলত সচিবালয়ের সন্ধ্যার পর থেকে উত্তপ্ত হচ্ছিল এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। মূলত যেটি হয় কি যে ভেতরে যেটি আসলে বিকালের পরপরই যাদের আন্দোলন করছিলেন তাদের আন্দোলনের ফলে কিন্তু এই জায়গাটিতে আসলে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে যে সমস্ত আনসার সদস্যরা আহত ছিলেন তাদেরকে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে আপনার পরিচয়টা? এদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং আনসার সদস্য যারা আহত তাদেরকে এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এনাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই তাদেরকে ঢাকা মেডিকেল কিংবা আশেপাশে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। মূলত এই আন্দোলন বিক্ষিপ্ত হয়ে পড়ে যখন আসলে সন্ধ্যার পরপরই ভেতরকার কর্মকর্তা কর্মচারীরা বাইরে যখন বের হতে পারছিলেন না, ঠিক সেই মুহূর্তে আপনারা কেন শিক্ষার্থীদের উপর হামলার মধ্যে গেলেন? আমরা কিছু করি নাই, আমরা আগে বের হওয়ার দরকার নাই, আগে বের হওয়ার দরকার নাই, বসে যারা বেশি ইঞ্জুরি তাদের আমরা ব্যবস্থা করতেছি, যারা বসে আগে বের হওয়ার দরকার নাই। দেখাতে চাই আমরা ঘন্টাখানেক আগেও দেখেছিলাম এলাকায় কিন্তু আনসার সদস্যরা অনেকে দৌড়ে পালানোর মতো চিত্র দেখেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে যায় এবং মূলত এই এলাকাটিতে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঠিক মূলত তারা বলছেন যে তাদের যে আন্দোলন দাবি দেওয়া না মানা হওয়া পর্যন্ত তারা একদিকে দেখেছিলাম দুপুর 1টার দিকে তারা সচিবালয়ের আমার ব্যাগে পানি আছে, এই ব্যাগে পানি আছে, এই ব্যাগে পানি আছে, পানি আছে, কারো কাছে পানি। দর্শক, আপনারা কে কোথা থেকে সমকাল লাইভটি দেখছেন এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, একই সঙ্গে লাইভটি শেয়ার করতে পারেন। একজন আহত আনসার সদস্যকে পানি খাওয়ানো হচ্ছে।
আন্দোলন চুদাই দেশের ওরা মানবিকতা দেখাবে না, মনুষ্যত্ব দেখাবে, ওদের মতো ন্যূনতম মানসিকতা যদি থাকে, মনুষ্যত্ব বোধ যদি থাকে, ওরা আন্দোলন করে এখন লজ্জা উচিত ভাই, তোদের লজ্জা উচিত। কথাটা বলে নেই, সেলুট টু সেনাবাহিনী। এত কিছুর পরে, গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে। পোলা পাঞ্জাব না খেপছিল, সব কিন্তু কেলাই আর লেটাই ফেলতো। এই লাভটা কি হলো? মান সম্মান গেল, ইজ্জত গেল। সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন। সেনাবাহিনী ধরে নিয়ে এরকম দেখেন না নমুনা, এই যে দেখেন এই অবস্থা হলো। সাহস কত আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন? আপনাদের দাবিগুলো যৌক্তিক, ৭৬ বছর ধরে আপনাদের সাথে অন্যায় বিচার হচ্ছে, আমিও সেটাতে সহমত পোষণ করি। কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি, আপনার চাকরি থেকে পার্মানেন্টলি বহিষ্কার করার দাবি করবো আমরা বাংলাদেশের জনগণ। এখন কই গেছেন? ধাওয়া খাইয়া পালাইছেন না? গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না? জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না? কি বলছে এখন? জানতো কালকে আন্দোলনটা করতে, আগামী ৬ বছরও আপনাদের দাবি যদি না মানে কি করতে পারবেন? দেখেন, আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে। আপনি সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করবেন, মাত্র নতুন উপদেষ্টারা আসছে, তাদেরকে আপনারা গেট টেট ভাঙা ভিতরে ঢুকে যাবেন। আমি এখানে বলি, এখানে যারা আসছে প্রায় ২০,০০০ সদস্য, এরা সবাই কিন্তু অপরাধী না। এটাকে যারা মুভমেন্ট করতেছিল, যারা লিডিং করতেছিল, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে। 10.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা, মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল। এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে। আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছেন। এটা আপনি বিশ্বাস করেন? আমার ইনবক্সে গালাগালি করে লাভ নেই ভাই, আমি তোমাদের পক্ষের লোক, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন ঘটনা হচ্ছে কি, সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে। যে সংঘর্ষ করলেন, দুই পক্ষেরই প্রায় 40 জন আহত। সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে। আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায়, মানে এদের প্রথমে একটা দাবি মানা হয়েছে, 5টা দিছে, এর মধ্যে জরুরি। উপদেষ্টারা মনে করছে একটা, ঠিক আছে এটা আমরা মানলাম, বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু। ডক্টর ইউনূস ডাক দিলেন, তোমরা কারো কথা শুনলা না, তোমরা বলা যে এক দফা দাবি। হ্যাঁ, তুমি কি আমি কি? আনসার মানে কি ডায়লগে কপি পেস্ট করে সবকিছু হয় না রে পাগলা। আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতনে, আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলেন, আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয়, আমরাও সেটার পক্ষে না। আমি আগে একটা ভিডিও করছি রে ভাই, আপনাদের পক্ষেই, কিন্তু আমরা বলছি নতুন সরকারটা আসছে, তাদেরকে একটু সময় দেন। এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা, বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত ভাই আমরা দেখতেছি। এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি, জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে। আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, পাশাপাশি সমন্বয়করা, তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে। 10টার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র। আহত 40। তো ফয়দাটা কি হইলো দেখেন। আর এই যে যাদেরকে আটক করা হয়েছে, এখানে সবাই যে দোষী আমি সেটা বলবো না, কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান, তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন। তবে আমি শতভাগ বিশ্বাস করি, আমাদের এই যে সাধারণ আনসার ভাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বলে নিয়েছে যে আমরা একটা সমাবেশ করবো, সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে। যাওয়ার পরে যারা লিডারগুলা, মাথাগুলা, যেগুলো ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড়, এদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স ছিল মনে মনে। এরা পট করে করলো কি, উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন, বলেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে, বলছেন তো কথা। এরপরে যাই লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে। কেন ভাই? তো পরিণতিটা কি হলো? লজ্জা থাকা উচিত আপনাদের। তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন, আমরা মনে করি তারা নির্দোষ, তাদেরকে ছেড়ে দিবেন। তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে, ছাত্রদের গায়ে হাত তুলছে, যারা এই ঘটনাটাকে লিড করছে, এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার তো হবেই, পাশাপাশি এদের আইনগত শাস্তি হওয়াটা জরুরি। কারণ এই মুহূর্তে এগুলো কোনোভাবেই কাম্য না। শুধু আনসাররা না, আগামীকালকে থেকে সারা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় ঘেরাও, দাবি, আন্দোলন এগুলো বন্ধ রাখেন, ডিস্টার্ব হয় মানুষের। কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে, আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে। এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়া বাংলাদেশকে চুরি করে রিজার্ভ সব শূন্য করে দিয়েছে, তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় না, আসলে আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে, কখনো হিন্দুদের উপরে ভর করছে, কখনো দৌলতদিয়া ঘাটে ভর করছে, আজকে আনসারদের উপরে ভর করেছিল। ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না, আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে, তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায়। এটা কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না, একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু নমুনা দিয়ে যায় সামনে। দেখেন, এই গেল 15 বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই। শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার আসলে তার পক্ষে রাজনীতি করুক, তাকে পছন্দ করুক আর নাই করুক, তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল। অন্তত ধরেন 1 কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল। এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে। এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন। দেখেন, এই যে মানিক, জীবন যায়, এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন। চ্যানেলেতে গিয়ে কি করলো, বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে। নিয়ে যায়নি কিন্তু শেখ হাসিনার সাথে করে। ইভেন দেখেন, পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়তো যিনি, মা বলে ডাকতো, সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যায় আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য, সেই স্টেপ ডাউন করে নাই, উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল, এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে। এখন এই যে উনি যে 161 দিচ্ছে বা
যেইভাবেই দেখ, ইচ্ছায় দেখ অনিচ্ছায় দেখ, দিচ্ছে তো। এখন এটা যে দিচ্ছে, এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে বসা ছিল, মানে মা বলতে অজ্ঞান, শেখ হাসিনাকে তো পলক মা বলে, একদম মায়ের মতো অজ্ঞান একদম, মানে ওরা তো আবার আপা বলে মাও বলে, দুইটাই বলে, তো মায়ের মতো দেখতে আপা বলে ডাকতো। তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গেছে। কেন সরে গেছে জানেন? কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিশ টোটিস না দিয়ে নিজে ভেঙে গেল, আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না। অতএব এই প্রায় 1-1.5 কোটি যে আওয়ামী লীগের লোকজন, এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে। আপনারা আজকে যারা আছেন, শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে 2টা ফোন রেকর্ড। সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে একটা কথা বলছে, কাছে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে। ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায় ওর কাপড় টাপড় খুলে না পারে, উত্তেজনায় শেষ। এই এত উত্তেজিত সেই নেতা, সে ওই লেভেলের না, শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না, কিন্তু তাকে ফোন করেছে। এটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা। তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে? কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে। উপর লেভেল তো সব মনে করেন আটক, এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু। এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে, জেলা সভাপতি, উপজেলা সভাপতি, এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের কথা বলতে হবে। কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম, এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হতে পারে। সো উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি, শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে। শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না। কেন জানেন? মানে আমার এই কথাটা সত্য কি মিথ্যা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন। ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু 15 বছর ধরে সাজিয়েছে। আজকে প্রশাসনে তো অনেক রদবদল হয়েছে। 5 তারিখে কি এর চাইতে বেটার ছিল না? এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে। কেউ কি গণভবনে তখন হামলা করেছিল? করে নাই তো। চারি তো গোলাগুলি করতে পারতো, সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো, কামান নিয়ে দাঁড়ায় থাকতো, কেউ যাইতে পারতো নাকি গণভবনে? সে থাকতে পারতো, কিন্তু থাকতে পারে নাই। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে। আমি মানে আল্লাহর উপরে অবশ্যই শুকরিয়া, আল্লাহ সবকিছু পরিকল্পনা করে থাকেন। তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে। এত সহজে মনে করার কোনো কারণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বসে পড়লো। এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন। দেশ এখনো কোন দিকে যায়, কি হয়, সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে। আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি, যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করার জবাব দেবে, সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি হ্যাপি, আমার কোনো সমস্যা নাই। যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি চাই দেশ চালাক। তো ধরেন এই সরকারটাকে যে 5 তারিখে তারা সরাইতে পারেনি, এখন আজকে এসে আরেক মাসের 5 তারিখ হতে যাচ্ছে, তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে। এই স্বপ্ন কিন্তু দেখে কাপড় চোপড় নষ্ট করেন না। তো আমি এই কথাটা বলার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা, যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই করার চেষ্টা করছে, আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারপর আপনাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা, এরপরে তোমার পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে, এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে, আবার আমাকে দেশে নিয়ে গেছে। এই স্বপ্ন যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম, যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না, ভারতেও কি হয় সেটাও দেখেন। আপনাকে আবারও বলি, বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই। হেফাজতের 5 মের রাতে 10 লক্ষ 15 লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই। শেখ হাসিনা কি করেছে? হোয়াই নট 4 তারিখ রাতে সেটা করলো, হোয়াই নট 5 তারিখ দিনে সেটা করলো? করে নাই কেন? কিসের জন্য করে নাই? কিছু একটা আছে, ব্যাপার কিছু একটা আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না। আলাপ একটাই, সেটা হচ্ছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে। এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আনসারে চাকরি করেন, তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে, আপনাকে এলাকায় ফিরে যেতে হবে, আপনার এলাকায় মুসলমানদের সাথে আপনাকে থাকতে হবে। সো তাদের সাথে সম্পর্কটা কেমন ভালো করা যায় সেই ব্যবস্থা করেন। আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই। হিন্দুরা আমার ভাই, আনসাররা আমার ভাই, পুলিশ আমার ভাই, সবাই আমার ভাই। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না, আপনারা মেনে নেন। এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হবে, আরো খারাপ হবে। আজকে যে আনসাররা গিয়েছেন, আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কি করবেন? আপনাদের বস এসে বাঁচাবে? আপনার বসের সমস্যা আছে? আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে। শেখ হাসিনা প্লেনে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে, আপনাদের কথা চিন্তাও করে নাই। এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা, সে তো তার ছেলেকে ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো, করে বলো যে অবস্থা এরকম, সবাই যেন যার যার মতো শেষে গা ঢাকা দেয়, বা তারা কয়েকজনকে ফোন করতে পারতো। মানে আনিসুল হকের মতো চামচা, সালমান এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গেছে। আপনি বুঝতে পারছেন, যেটা শেখ হাসিনা শেখ রেহানার মূল ক্যাশিয়ার, যে এই সালমান এফ রহমান আর এস আলম, এই দেশ থেকে যাইতে পারেনি, ধরা পড়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ হাসিনার কাছে? সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে, বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল, বাংলাদেশ গড়তে সে আসে নাই। এক একটা প্রকল্প এই যে দেখে যাদের অনেকে বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই, আর একটা উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দিয়ে হয়েছে, আমার বাপের টাকা দিয়ে হয়েছে, তোমার বাপের টাকা দিয়ে হয়েছে, শেখ হাসিনার বাবার টাকা দিয়ে। শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে 5 বিলিয়ন 10 বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে। দেখেন সব শেষ, এই যে নিজেরা পোড়াইলো, পোড়ায় কান্দাকাটি করলো, মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে, এই সে বললো, বলে তারপর কি করলো? সেটাকে ঠিক করতে 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে, ধরা শেষ, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা শেষ, 300 কোটি টাকা খরচ হবে। কয়দিন হলো? 20 দিন হয়েছে। ইউনূস সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে, 300 কোটি টাকা লেগেছে। তো এইভাবে লুটপাট হয়েছে গত 15 বছরে। এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন নাই। তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ গড়তে আসে না, এই দেশ ধ্বংস করতে এসেছে। ও এই দেশের শত্রু, এটা মাথায় রেখেন, আর নিজের প্রতি খেয়াল রাখেন, আন্দাজে আওয়ামী লীগকে ভয় করতে দিয়ে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।